হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুমন মাস্টার ক্লাস ইউটিউব চ্যানেল। আজ আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 নবম শ্রেণী জীবনবিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পৃষ্ঠা নম্বর 374 থেকে 10 নম্বর মডেল জলপাইগুড়ি জেলা স্কুলের প্রতিটি বিভাগের সম্পূর্ণ সমাধান এই ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে লক্ষ্য করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথম প্রশ্ন, ইকোসিস্টেম কথাটির প্রবর্তক কে? উত্তরটি হচ্ছে বিজ্ঞানী টানসলে। তোমাদের সুবিধার জন্য উত্তরটি একবার দেখিয়ে দিচ্ছি আমি। ইকোলজি শব্দটি প্রবর্তন করেন বিজ্ঞানী আর্নস্ট হেকেল, কিন্তু ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র শব্দটি প্রবর্তন করেন বিজ্ঞানী টানসলে। পরের প্রশ্ন, যে প্রাণীতে রেচনাঙ্গ হিসাবে নেফ্রিয়া উপস্থিত থাকে তা হলো কেঁচো। কোন আয়ন পত্ররন্ধ্র খুলতে এবং বন্ধ করতে সাহায্য করে? উত্তরটি হচ্ছে পটাশিয়াম আয়ন। কোনটি স্বনির্ভর কোষ অঙ্গাণু? উত্তরটি হচ্ছে রাইবোজোম। যেহেতু এর মধ্যে আরএনএ থাকে, তাই সাইটোপ্লাজমের সাহায্য ছাড়াই বিভিন্ন ধরনের কোষীয় বিক্রিয়া বা বিপাক ক্রিয়া ঘটাতে সক্ষম হয়, সেই জন্য রাইবোজোমকে বলা হয় স্বনির্ভর কোষীয় অঙ্গাণু। মনে রাখবে, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু বা সেমি অটোনোমাস কোষীয় অঙ্গাণু। কমেন্সালিজম এটি কি প্রকৃতির আন্তঃক্রিয়া? এটি হচ্ছে +0, অর্থাৎ এই আন্তঃক্রিয়ায় একটি প্রজাতির উপকার হয়, অপরটির ক্ষতিকর কোনো ক্ষতি হয় না, লাভও হয় না এবং কোনো ক্ষতি হয় না, তাই এটি হচ্ছে কমেন্সালিজমের একটি আন্তঃক্রিয়ার উদাহরণ। কোন কলায় ভিত্তি পর্দা থাকে? উত্তরটি হচ্ছে আবরণী কলা। যোগ কলায় ভিত্তি পর্দা থাকে না, তাই আবরণী কলা উত্তরটি। কোন পর্বে মইয়ের ন্যায় সদৃশ স্নায়ুতন্ত্র দেখতে পাওয়া যায়? উত্তরটি হচ্ছে প্লাটি হেলমিনথেস পর্বভুক্ত সমস্ত প্রাণীর দেহে। বাতাবকাশযুক্ত পত্রবৃন্ত দেখতে পাওয়া যায় হাইড্রোফাইটে। দেখো, হাইড্রোফাইট এর পত্রবৃন্ত বাতাবকাশযুক্ত হওয়ার জন্য পাতাকে ভাসতে সাহায্য করে, তাই হাইড্রোফাইটে হচ্ছে পত্রবৃন্ত বাতাবকাশযুক্ত। কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? উত্তরটি হচ্ছে বৃক্ক বা কিডনিতে। অ্যান্টিবডির 4টি পলিপেপটাইড শৃঙ্খল যে বন্ধনী দ্বারা পরস্পর সঙ্গে যুক্ত থাকে তার নাম হলো ডাইসালফাইড বন্ধনী। আমরা দেখেছি এই গঠনটাতে বন্ড এস, বন্ড এস, বন্ড এভাবে রয়েছে, তাই দুটো এস, তাই ডাইসালফাইড বন্ধন। হৃৎপিণ্ডের রিজার্ভ পেসমেকার কোনটি? উত্তরটি হচ্ছে এভি নোড বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। সব থেকে বড় আকারের অ্যান্টিবডি অর্থাৎ পেন্টামারযুক্ত আইজিএম। নাইট্রোজেন আবদ্ধকারী মিথজীবী ব্যাকটেরিয়াটির নাম হলো কি? রাইজোবিয়াম। ইন্টারক্যারেটেড ডিস্ক দেখতে পাওয়া যায়, উত্তরটি হচ্ছে হৃদপেশিতে। দেখো, হৃদপেশিতে শাখান্বিত পাশাপাশি অবস্থিত কতগুলো কোষপর্দার সংযোগস্থলে আড়াআড়িভাবে ঘন সন্নিবিষ্ট হয়ে যে চাকতি বা প্লেটের মতো গঠন তৈরি করে তাকে বলা হয় ইন্টারক্যারেটেড ডিস্ক। এই ইন্টারক্যারেটেড ডিস্ক দেখতে পাওয়া যায় কোথায়? হৃদপেশিতে। পরের প্রশ্ন, টকসই টিকা কোন রোগের প্রতিষেধক? উত্তরটি হচ্ছে টিটেনাস। বিভাগ খ থেকে দেখব। প্রথম প্রশ্ন, উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধি ঘটায় ভাজক কলা। সালোক সংশ্লেষিত গ্লুকোজ অণুতে উপস্থিত অক্সিজেনের উৎস হলো কার্বন ডাইঅক্সাইড। দুটো জায়গায় একটু ভালো করে লক্ষ্য করো। সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজের অক্সিজেন, গ্লুকোজ অর্থাৎ C6H12O6, এই ও মানে গ্লুকোজের যে অক্সিজেন তার উৎস হলো কার্বন ডাইঅক্সাইড। আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এমনি অর্থাৎ উপজাত বস্তু হিসাবে যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস হলো জল। এই দুটো জায়গা গোলাবে না, মনে রাখবে এভাবে। অরনিথিন চক্রের মাধ্যমে ক্ষতিকারক অ্যামোনিয়া ইউরিয়া উৎপন্ন হয়। মানবদেহে সব থেকে বড় লসিকা গ্রন্থির নাম হলো প্লীহা। উৎসেচকের প্রোটিনযুক্ত অংশটিকে বলা হয় অ্যাপো এনজাইম। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু এটিপি উৎপন্ন হয়। 3 দাগে সত্য বা মিথ্যা নিরূপণ করো। পিত্তরস খরিত হয় যকৃৎ থেকে, কথাটি সত্য। পলিফেরা পর্বের প্রাণীদের দেহে অস্টিয়া নামক অসংখ্য উপাঙ্গ দেখতে পাওয়া যায়, মানে অসংখ্য অংশ দেখতে পাওয়া যায়, ছোট 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 ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়া, তাই এটিও সত্য। অ্যান্টিজেনের যে অংশ অ্যান্টিবডির সঙ্গে আবদ্ধ হয় তাকে বলা হয় এপিটোপ। এই অংশে একটা কথা বলি, মনে রাখবে, অ্যান্টিজেনের অংশ হলো এপিটোপ, আর অ্যান্টিবডির যে অংশটা অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয় তাকে বলা হচ্ছে প্যারাটোপ। তাহলে এপিটোপ হলো অ্যান্টিজেনের অংশ, আর যদি প্যারাটোপ থাকতো তা হলো অ্যান্টিবডির অংশ, তাই এক্ষেত্রে কথাটি কিন্তু সত্য। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, যা নাইট্রোজেনযুক্ত শর্করা সমৃদ্ধ হয়, এই কথাটিও সত্য। পাকস্থলীর অক্সেন্টিক কোষ থেকে এই সেল খরিত হয়, এটিও সত্য ঘটনার কথা। ভাইরাস আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন খরিত হয়, এটিও সত্য। তাই এই অধ্যায়ের সমস্ত দাগের সমস্ত সত্য মিথ্যাগুলো সবই কিন্তু সত্য হলো। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলিয়ে দেখব এবারে। আরবিসির কবরখানা বলা হয় প্লীহাকে। শুক্রাণুকে পুষ্টি যোগায় ফ্রুক্টোজ। ইউরোকর্ডাটা এই পর্বের প্রাণীদের দেহে টিউনিক নামক একটি আবরণ দেখতে পাওয়া যায়, তাই জন্য এদেরকে বলা হয় টিউনিকেটা। সিউডোসিলম বা ছদ্মশিলম দেখতে পাওয়া যায় গোলকৃমীদের। গাটেশন এই প্রক্রিয়ায় কি হয় না, কোষান্ত রন্ধ্রের মাধ্যমে দেহ থেকে অপ্রয়োজনীয় জল বাইরে বেরিয়ে যায় কিংবা গ্যাসীয় আদান প্রদান সম্ভব হয়।
কুফার কোষ দেখতে পাওয়া যায় যকৃতে। এরপর 5 দাগের প্রথম প্রশ্ন, স্টোন কোষ কি? দেখো, স্ক্লেরেনকাইমা কলায় যে লিগনিন, সুবেরিন এবং কিউটিন সঞ্চয়ের ফলে পুরু শক্ত কোষপ্রাচীরযুক্ত স্ক্লেরাইড কোষকে বলা হয় স্টোন কোষ বা স্টোন সেল বা প্রস্তর কোষ বলা হয়। একই সঙ্গে লিখবে এটি পেয়ারা, আপেল, নাশপাতি প্রভৃতি ফলে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, ট্যাক্সন কাকে বলে? দেখো, ট্যাক্সন কাকে বলে? ট্যাক্সোনমিক ক্যাটাগরিতে যে নির্দিষ্ট জীব বা জীবগোষ্ঠীর দ্বারা প্রকাশ করা হয় সেই প্রত্যেকটা ক্যাটাগরিকে বলা হচ্ছে কি ট্যাক্সন। অর্থাৎ ট্যাক্সন হলো বিন্যাসবিধির একটি গোষ্ঠী যাকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তি করে নির্দিষ্ট নাম এবং নির্দিষ্ট স্তর প্রদান করা হয়, যেমন রাজ্য অ্যানিমেলিয়া কিংবা পর্ব কর্ডাটা, শ্রেণী ম্যামেলিয়া। তাই এক্ষেত্রে অ্যানিমেলিয়া, কর্ডাটা, ম্যামেলিয়া এগুলো সবই একটি ট্যাক্সন। এক্ষেত্রে যদি গণ, প্রজাতি কিংবা গোত্র সবগুলোই কিন্তু একটি ট্যাক্সন। মানব শিশুর দন্ত সংকেতটি বলো। দেখো, একজন শিশুর দন্ত সংকেত হলো I 2/2, C 1/1, PM 0/0, M 2/2। অর্থাৎ আমরা জানি I ফর ইনসাইজার বা কৃন্তক দাঁত রয়েছে উপরের পাটিতে এক সাইডে দুটো, নিচের পাটিতে এক সাইডে দুটো। C অর্থাৎ ক্যানাইন বা ছেদক দাঁত রয়েছে উপরের পাটিতে এক সাইডে একটি, আবার নিচের পাটিতে এক সাইডে একটি। PM এই দাঁতগুলো কোনো নেই, আর অর্থাৎ প্রি মোলার কোনো নেই। এবং M বা মোলার বা পেশক দাঁত উপরের পাটিতে এক সাইডে দুটো, নিচের পাটিতে এক সাইডে দুটো। এইটা হচ্ছে শিশুর স্থায়ী দন্ত, মানে একটা শিশুর দন্ত সূত্র। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? দেখো, সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলার কারণ এভাবেই তোমরা কিন্তু লিখবে। সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে গ্লুকোজ অর্থাৎ C6H12O6 উৎপন্ন করে। এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, তাই হলো বিজারণ। সুতরাং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হচ্ছে। অপরদিকে এই পদ্ধতিতে জল থেকে মুক্ত অক্সিজেন উৎপন্ন হয়, অর্থাৎ হাইড্রোজেনটা অপসারিত হয়। সুতরাং জল জারিত হলো, তাই যেহেতু জারণ বিজারণ উভয় প্রক্রিয়া দেখতে পাওয়ার জন্য একে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। এই কথাটি লেখার পর অবশ্যই কিন্তু তোমরা সমীকরণটা দেখাবে। পরের প্রশ্ন, পলিরাইবোজোম কি বা পলিজোম কি? দেখো, পলিজোম বা পলিরাইবোজোম বা পলিজোম কাকে বলে? ইউক্যারিওটিক কোষে 2 বা ততোধিক রাইবোজোম mRNA অর্থাৎ মেসেঞ্জার আরএনএতে সংলগ্ন হয় এবং প্রোটিন তৈরিতে সাহায্য করে। এভাবে একত্রে অনেকগুলো রাইবোজোম থাকায় তাদেরকে বলা হয় পলি। অনেক মানে পলি, সেই জন্য বলা হচ্ছে পলিরাইবোজোম বা পলিজোম। এর অপর নামটা মনে রাখবে আর্গাজোম। সিন ইকোলজি বলতে কি বোঝো? দেখো, সিন ইকোলজি বাস্তুতন্ত্রের কোনো একটি নির্দিষ্ট পরিবেশে বসবাসকারী সমস্ত প্রজাতির অন্তর্গত জীবসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং তাদের সঙ্গে পরিবেশের সম্পর্ক যা নিয়ে মানে এই সম্বন্ধে অধ্যয়নকে বলা হচ্ছে ইকোলজি। তাহলে দেখতে পাচ্ছি আমরা, তাহলে লক্ষ্য করো এই অড ইকোলজি এবং সিন ইকোলজির মধ্যে যে পার্থক্যটা বলা হয়েছে, কি বলা হয়েছে না, অড ইকোলজিতে কোনো একটা প্রজাতির অন্তর্গত সমস্ত জীবের সঙ্গে পরিবেশের সম্পর্ক, আর সিন ইকোলজিতে বলা হচ্ছে সমস্ত প্রজাতির অন্তর্গত জীবীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক এবং তাদের সঙ্গে পরিবেশ সম্পর্ক। তাহলে এখানে শুধুমাত্র একটি প্রজাতির কথা বলা হয়েছে, আর এখানে বাস্তুতন্ত্রে বসবাসকারী সমস্ত প্রজাতির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ইকোটোন কাকে বলে? উত্তরটি যাওয়ার আগে একটি কথা তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি। প্রশ্ন বিচিত্রায় বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা হচ্ছি, তো সেই সমস্ত প্রশ্নের উত্তর যথাযথভাবে একটা নির্দিষ্ট কোনো বই থেকে কিন্তু পাওয়া সম্ভব নয়। সেই জন্য বিভিন্ন বইয়ের তথ্য আমাকে সংগ্রহ করে তোমাদের সামনে তুলে ধরতে হয়েছে। সেক্ষেত্রে তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, এই যে লেখা রয়েছে RM অর্থাৎ রায় মার্টিন সহায়িকা, কিংবা এখানে রয়েছে CS মানে ছায়ার সহায়িকা, আবার এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে SS মানে সাঁতরা সহায়িকা, কিংবা আগেও দেখেছিলে তোমরা লেখা রয়েছিল ST অর্থাৎ সাঁতরা টেক্সট। তাই বিভিন্ন ধরনের বইয়ের তথ্য আমাকে তোমাদের সামনে তুলে ধরতে হয়েছে উত্তরটিকে সম্পূর্ণভাবে মানে প্রোভাইড করার জন্য, তোমাদের সুবিধার জন্য। সেই জন্য এভাবে রয়েছে। তাই একটি বই থেকে কিন্তু উত্তর করা সম্ভব হয়ে ওঠেনি, বিভিন্ন বই থেকে আমাকে উত্তরগুলো করতে হয়েছে। তো এখন দেখো, ইকোটোন কাকে বলে? ইকোটোন দুটো পাশাপাশি অবস্থিত বাস্তুতন্ত্রের অন্তর্বর্তী অঞ্চলকে বলা হয় ইকোটোন। দুটো পাশাপাশি অবস্থিত বাস্তুতন্ত্রের অন্তর্বর্তী অঞ্চল মানে মনে করো পুকুর একটা বাস্তুতন্ত্র, কিংবা ঘাস জমির একটা বাস্তুতন্ত্র রয়েছে, বাগানে একটা বাস্তুতন্ত্র রয়েছে, এই দুটো জায়গার মধ্যবর্তী অঞ্চলটাকে বলা হচ্ছে কি ইকোটোন। বিভাগ গয়ের প্রথম প্রশ্ন, শ্বসন এবং শ্বাসকার্যের মধ্যে পার্থক্য দাও। শ্বসন এবং শ্বাসকার্যের মধ্যে সম্পূর্ণ পার্থক্যটি তোমাদের সামনে তুলে ধরলাম। এই পার্থক্য থেকে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো 3টি পয়েন্টকে বিষয়সহ লিখবে। পরের প্রশ্ন, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলতে কি বোঝো? দেখো, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সংজ্ঞা এবং উদাহরণ। কি বলা হয়েছে? যে ফ্যাটি অ্যাসিডের দুটো কার্বন পরমাণুর মধ্যে কোনো দ্বিযোজী বন্ধন থাকবে না,
ফলে তারা কোনো হাইড্রোজেন গ্রহণ করতেও পারবে না। তাদেরকে বলা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। উদাহরণ হলো কি পামিটিক অ্যাসিড এবং স্টিয়ারিক অ্যাসিড। অপরপক্ষে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কাকে বলা হয়? যে সমস্ত ফ্যাটি অ্যাসিডে কার্বন শৃঙ্খলের মধ্যে এক বা দুটো অথবা তিনটে দ্বিযোজী বন্ধন থাকে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। উদাহরণ কি লিনোলেনিক এবং লিনোলেইক অ্যাসিড বা অ্যারাকিডোনিক অ্যাসিড। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রাইমোরডিয়াল ইউট্রিকল কাকে বলে? দেখো, প্রাইমোরডিয়াল ইউট্রিকল এরকম তোমরা লিখে হাইফেন দেবে, নিচে দাগ দেবে, তারপরে কিন্তু উত্তরটা এখান থেকে লেখা শুরু করবে। কি বলা হয়েছে? পরিণত উদ্ভিদ কোষে কোষ গহ্বর বা ভ্যাকুলগুলো পরস্পর মিলিত হয়ে একটি বড় ভ্যাকুল তৈরি করে। ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজমের কোষ প্রাচীরের ভেতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে এই সাইটোপ্লাজমটা। ভ্যাকুলকে বেষ্টন করে সাইটোপ্লাজমে এইরকম বিন্যাসকে বলা হয় প্রাইমোরডিয়াল ইউট্রিকল। এখানে ছবি কিন্তু আঁকার প্রয়োজন নেই, যেহেতু 2 নাম্বার রয়েছে। নাম্বার বেশি থাকলে তবে কিন্তু তোমরা ছবিটা আঁকবে। তোমাদের বোঝার সুবিধার জন্য একটু বলে দিচ্ছি। দেখো, এই যে ফাঁকা ফাঁকা ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ভ্যাকুয়াল। দেখো, এই ভ্যাকুয়ালগুলো, এই ছোট ছোট ভ্যাকুয়ালগুলো পরস্পর সঙ্গে যুক্ত হয়ে কিন্তু একটা বড় ভ্যাকুয়াল গঠন করেছে। দেখো, এগুলো পরস্পর যুক্ত হয়ে বড় ভ্যাকুয়াল গঠন করেছে, যার সাইটোপ্লাজমটা এই পরিধি বরাবর, একেবারে কোষ প্রাচীরের পরিধি বরাবর বিন্যস্ত হয়েছে। তাই এইরকম যে গঠনটা, এই ছড়িয়ে পড়ার যে গঠনটা তাকেই বলা হচ্ছে প্রাইমোরডিয়াল ইউট্রিকল। পরের প্রশ্ন, হট ডাইলুট স্যুপ কি? হট ডাইলুট স্যুপ আদিম পৃথিবীতে উত্তপ্ত সমুদ্রের জলে রাসায়নিক বিবর্তন বা কেমোচনির ফলে শর্করা, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য সমস্ত সরল জটিল জৈব কোনগুলো? সরল হচ্ছে তোমরা জানো যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, অ্যামাইনো অ্যাসিড। আর জটিল জৈব যৌগ কোনগুলো? না, সেটা হচ্ছে গ্লুকোজটা হলে, গ্লুকোজ যদি সরল জৈব যৌগ হয়ে থাকে তাহলে জটিল জৈব যৌগ কোনটা হবে? শ্বেতসার বা কার্বোহাইড্রেট। আর তারপর যদি মনে করো ফ্যাটি অ্যাসিড যদি সরল জৈব যৌগ হয়ে থাকে তাহলে এক্ষেত্রে কী হবে? ফ্যাট হবে, জটিল জৈব যৌগ। কিংবা অ্যামাইনো অ্যাসিড যদি সরল জৈব যৌগ হয়ে থাকে তাহলে ফ্যাট হবে কোনটা? অ্যামাইনো অ্যাসিড যদি সরল জৈব যৌগ হয়ে থাকে তাহলে জটিল জৈব যৌগ কোনটা হবে? প্রোটিন। এইরকম সরল জটিল জৈব যৌগের উৎপত্তি লক্ষ্য করা যায়। বিজ্ঞানী হ্যালডিন সমুদ্রে উত্তপ্ত জল এবং বিভিন্ন জটিল জৈব অণুর যে মিশ্রণ তাকে একসঙ্গে নামকরণ করেছেন গরম তরল ঝোল বা হট ডাইলুট স্যুপ, যাকে আবার বলা হয় প্রিবায়োটিক স্যুপ, কারণ এর মধ্যেই প্রথম প্রাণীর উৎপত্তি লক্ষ্য করা যায়। সেই জন্য হট ডাইলুট স্যুপের অপর নাম হচ্ছে প্রিবায়োটিক স্যুপ। পরের প্রশ্ন, জীবভর কাকে বলে? জীবভর জীব দেহ থেকে প্রাপ্ত, অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী দেহ থেকে প্রাপ্ত বিভিন্ন বর্জ্য পদার্থগুলোকে, কিংবা কাঠ, কৃষিজাত বর্জ্য কিংবা গোবর, পচা পাতা প্রভৃতি থেকে প্রাপ্ত পদার্থগুলিকে একসঙ্গে বলা হয় বায়োমাস। প্রথমে এইভাবে লিখবে, তারপরে তোমরা নিচে একটু প্যারা করে লিখবে যে এই সমস্ত বায়োমাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় বা গ্যাসে পরিণত করে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আর এই সমস্ত বায়োমাস থেকে যে জ্বালানি তৈরি করা হয় তার নাম বায়োমাস শক্তি। পরের প্রশ্নে বলা হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ এবং গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে প্রদত্ত বিষয় নিয়ে পার্থক্য তৈরি করো। দেখো, ফল, বীজ এবং শস্য এই 3টে পয়েন্টের উপর ভিত্তি করে ব্যক্তবীজী গুপ্তবীজের মধ্যে পার্থক্য নির্ণয় করা হয়েছে। ফল, ব্যক্তবীজতে ফল গঠিত হয় না, গুপ্তবীজতে ফল গঠিত হয়। ব্যক্তবীজতে বীজ নগ্ন, অর্থাৎ ফলের মধ্যে আবদ্ধ বীজটা থাকে না। আর এখানে কি হচ্ছে না, ফলের মধ্যে বীজটা আবদ্ধ থাকে, সেই জন্য হয়েছে গুপ্ত, মানে লুকিয়ে রয়েছে বীজটা লুকিয়ে রয়েছে। শস্য, এক্ষেত্রে বীজটা হচ্ছে কোনটা না হ্যাপ্লয়েড প্রকৃতি হয়ে থাকে, অর্থাৎ এন সংখ্যক, নিষেকের আগে গঠিত হয়, সেই জন্য এন সংখ্যক রয়েছে। আর যেহেতু নিষেকের পর গঠিত হচ্ছে সেই জন্য 2n বা 3n এইভাবেই এটা কিন্তু শস্য নিউক্লিয়াসটা গঠিত হয়েছে। সেই জন্য নাম হয়েছে কি 3n বা ট্রিপ্লয়েড প্রকৃতির এখানে শস্য নিউক্লিয়াস গঠিত হয়েছে। পরের প্রশ্ন, বাষ্পমোচনকে একটি প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয় কেন? বাষ্পমোচনকে একটি প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয় কেন? না, বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ দেহ থেকে প্রয়োজনাতিরিক্ত জল বাষ্পাকারে বাইরে নির্গত হয়। গ্রীষ্মকালে বেশি গরমে দুপুরবেলা অতিরিক্ত জল বেরিয়ে গেলে বিরুৎ জাতীয় উদ্ভিদের রস শিথিল হয়ে পড়ে এবং গাছটা নেতিয়ে পড়ে, তাকে বলা হচ্ছে অবনমন বা উইল্টিং। এর ফলে গাছের মৃত্যু হতে পারে। এইটা হচ্ছে একটা ক্ষতিকারক দিক। আরেকটা দিক আমরা এর উপকারের দিকে আলোচনা করব। দেখো, বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ দেহ শীতল হয়, রসের উৎসোধ ঘটে, জল, খনিজ লবণের পরিবহন প্রভৃতি প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন হওয়ার জন্য। তাহলে দেখতে পাচ্ছি একটা ক্ষতিকারক দিক হলো আর একটা উপকারী দিক হলো। তাই এই 2 রকম দিক থাকার জন্য বিজ্ঞানী কার্টিস বাষ্পমোচনকে একটি প্রয়োজনীয় অথচ ক্ষতিকারক পদ্ধতি বলে অভিহিত করেছেন। নিউক্লিওটাইড কাকে বলে? দেখো, নিউক্লিওটাইড নাইট্রোজেনযুক্ত বেশ পেন্টোজ শর্করা ফসফেটের সমন্বয়ে গঠিত যে জটিল জৈব যৌগে নিউক্লিক অ্যাসিডের সাংগঠনিক এককরূপে কাজ করে
এবং কোষের সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করে তাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড। মনে রাখবে দুটো শব্দ আমরা জানি, যে একটা হচ্ছে নিউক্লিওটাইড, অপর একটা হচ্ছে নিউক্লিওসাইড। তো টাইড মানে তিনটি অংশ থাকবে আর সাইড মানে দুটো অংশ। তাই টাইডে দেখতে পাচ্ছি তিনটি অংশ কী কী রয়েছে, একটা পেন্টোজ শর্করা, অপর একটা হচ্ছে ফসফেট গ্রুপ, তার সঙ্গে একটা নাইট্রোজেন বেস। তিনটি জিনিস থাকার জন্য এর নাম হয়েছে কি নিউক্লিওটাইড। এবং এটা আরও মনে রাখবে যে এই নিউক্লিওটাইড হলো নিউক্লিক অ্যাসিডের কিন্তু একক, সাংগঠনিক একক। শ্বসনকে অপচিতি বিভাগ বলা হয় কেন? দেখো, শ্বসনকে অপচিতি বিভাগ বলা হয় কেন? শ্বসন প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু অর্থাৎ জৈব যৌগ অক্সিজেন এবং উৎসেচকের সাহায্যে জারিত হয়ে সরল উপাদান পরিণত হয় এবং একই সঙ্গে প্রোটোপ্লাজমের শুষ্ক ওজনটা হ্রাস পায়, সেই জন্য শ্বসনকে বলা হয় অপচিতি বিভাগ। অর্থাৎ আমরা জানি যে অপচিতি কাকে বলে, যে ভাঙনমূলক বিপাক্রিয়ায় জীবদেহের শুষ্ক ওজনটা হ্রাস পায় সেই ভাঙনমূলক বিপাক্রিয়াকে বলা হয় কি না অপচিতি বিভাগ। দেখো এখানে দেখতে পাচ্ছি জৈব যৌগটা, জটিল জৈব যৌগটা ভেঙে সরল জৈব যৌগে পরিণত হলো, শুষ্ক ওজনটা হ্রাস পেল, সেই জন্য শ্বসনকে বলা হচ্ছে কি না অপচিতিমূলক বিপাক্রিয়া। এপিটোপ এবং প্যারাটোপ কাকে বলে? এপিটোপ এবং প্যারাটোপ। এপিটোপ অ্যান্টিজেনের যে নির্দিষ্ট স্থানে অ্যান্টিবডি যুক্ত থাকে তাকে বলা হচ্ছে এপিটোপ, অর্থাৎ অ্যান্টিজেনের অংশ হলো এপিটোপ। আর প্যারাটোপ কোনটা? অ্যান্টিবডি এবং লিম্ফোসাইটের যে বিশেষ অংশ অ্যান্টিজেনের এপিটোপের সঙ্গে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয় তাকে বলা হচ্ছে প্যারাটোপ। তাহলে প্যারাটোপ কার অংশ? অ্যান্টিবডির অংশ হচ্ছে প্যারাটোপ। জিপি মাইনাস আর সমান এনপি, এই সমীকরণটি ব্যাখ্যা করো। দেখো, সালোক সংশ্লেষের ফলে উদ্ভিদ দেহে যে পরিমাণ স্থৈতিক শক্তি আবদ্ধ হয় তাকে বলা হয় মোট উৎপাদন। এখান থেকে লিখবে কথাটা তোমরা, এই সালোক সংশ্লেষ এখান থেকে কথাটা লিখবে। সালোক সংশ্লেষের ফলে যে পরিমাণ স্থৈতিক শক্তি উদ্ভিদ দেহে আবদ্ধ হয় তাকে বলা হয় মোট উৎপাদন বা সর্বাধিক উৎপাদন, যাকে ইংলিশে বলা হচ্ছে গ্রস প্রোডাকশন বা জিপি। আর এই মোট উৎপাদন শক্তিটা বা জিপিটা থেকে যে পরিমাণ শক্তি বিভিন্ন ধরনের বিপাকীয় কাজে ব্যয়িত হয় তাকে বলা হয় শ্বসন শক্তি বা আর বলা হচ্ছে। তাহলে অবশিষ্ট মোট উৎপাদন কি থাকলো? জিপি মাইনাস আর, যা উৎপাদকের দেহে সঞ্চিত থাকলো। এই বাকি অংশটাকে বলা হচ্ছে, অর্থাৎ উৎপাদকের বা উৎপাদন কি প্রকৃত উৎপাদন বা নিট প্রোটিন বা যেটা থাকলো তাকে কি বলা হচ্ছে? এনপি বা নিট প্রোটিন। তাই গাণিতিক রূপে বিষয় বলা হচ্ছে জিপি মাইনাস আর সমান এনপি। বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী, কথাটি যুক্তি দিয়ে প্রকাশ করো। দেখো, এখানে প্রশ্নটা কিন্তু রয়েছে বাদুড় পাখি নয় স্তন্যপায়ী প্রাণী, উক্তিটি প্রকাশ করো। এখানে বলা হয়েছে পাখি নয় কিন্তু স্তন্যপায়ী কেন? কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে বাদুড় শুধুমাত্র স্তন্যপায়ী প্রাণী। তো শুধুমাত্র স্তন্যপায়ী যে সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেগুলো কিন্তু আমরা এখানে শুধুমাত্র বলবো। যেমন দেখো, বলবে স্তন্যপায়ী প্রাণীর মতো সারা দেহ লোম দ্বারা আবৃত থাকে বাদুড়ের, এইটা একটা পয়েন্ট। প্রথমে লিখবে বাদুড়কে স্তন্যপায়ী প্রাণী বলা হয় তার কারণগুলি হলো, দিয়ে হাইফেন দেবে, নিচে তলায় দাগ দিয়ে 1 নম্বর পয়েন্টে যেটা বললাম ওটা লেখো। 2 নম্বর পয়েন্টে লিখবে এদের স্তন্যপায়ী প্রাণীর মতো চোয়াল রয়েছে এবং চোয়ালে দাঁত থাকে। 3 নম্বর পয়েন্টে লিখো বাদুড় বাচ্চা প্রসব করে এবং বাচ্চা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। তো উপরিক্ত কারণগুলো থাকার জন্য বাদুড়কে কিন্তু স্তন্যপায়ী প্রাণী বলা হয়। পপুলেশন এবং কমিউনিটি বলতে কি বোঝো? দেখো, পপুলেশন কাকে বলে বা জনসংখ্যা কাকে বলে? কোনো নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে একই প্রজাতিভুক্ত সমস্ত জীবের সংখ্যাকে বলা হয় জনসংখ্যা বা পপুলেশন। আর কমিউনিটি কোনো বাস্তুতন্ত্রে একাধিক প্রজাতির অন্তর্গত বিভিন্ন জনসংখ্যার মিলিত বা একত্রিত গোষ্ঠীকে একসঙ্গে বলা হয় সম্প্রদায় বা কমিউনিটি। দেখো, এই যে পুকুরের কমিউনিটি উদাহরণ রয়েছে এর মধ্যে বিভিন্ন প্রজাতি কিন্তু দেখতে পাওয়া যায়। কোনোটা হচ্ছে মাছ, ব্যাঙ, তারপর সাপ কিংবা মাকড়সা বা অন্য কোনো আণুবীক্ষণিক উদ্ভিদ প্রাণী, তাহলে এগুলোকে সবকে কিন্তু বলা হচ্ছে এক একটা প্রজাতি। তাহলে অনেকগুলো প্রজাতির অন্তর্গত একটা জনসংখ্যার মিলিত একত্রিত গোষ্ঠীকে বলা হচ্ছে একসঙ্গে কিন্তু সম্প্রদায় বা কমিউনিটি। খাদ্যজাল এবং খাদ্য শৃঙ্খলের মধ্যে সম্পর্ক কীরূপ? খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজাল পারস্পরিক সম্পর্ক। দেখো, বাস্তুতন্ত্রের উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর খাদকের মধ্যে খাদকের যে সম্পর্কের ভিত্তিতে খাদ্য শক্তির পরিবহন বা স্থানান্তরণ হয় তাকে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল। উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত যে চেনের মধ্য দিয়ে খাদ্য শৃঙ্খলটা বা শক্তি প্রবাহটা চলছে তাকে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল। তাই খাদ্য শৃঙ্খল হলো বাস্তুতন্ত্রের খাদ্য শক্তির একক বা একমুখী স্থানান্তর। আর বাস্তুতন্ত্রে বিভিন্ন রকম খাদ্য শৃঙ্খল দেখতে পাওয়া যায়। কোনোটা গ্রেজিং মানে চারণভূমির খাদ্য শৃঙ্খল, ডেট্রিটাস বা কর্কট খাদ্য শৃঙ্খল, পরজীবী খাদ্য শৃঙ্খল, এরকম অনেকগুলো খাদ্য শৃঙ্খল বাস্তুতন্ত্রের মধ্যে লক্ষ্য করা যায়। তো বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রকার খাদ্য শৃঙ্খল যখন খাদ্যের
উৎসের উপর ভিত্তি করে পরস্পরের সঙ্গে আন্তঃ সম্পর্কিত হয়ে পড়ে, তখন সেই জালকাকার যে গঠন সম্বলিত অনেকগুলো খাদ্য শৃঙ্খলের সম্পর্ককে একসঙ্গে বলা হয় খাদ্যজাল। সুতরাং দেখতে পাওয়া যাচ্ছে যে অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে কিন্তু খাদ্যজাল গড়ে উঠেছে। অর্থাৎ খাদ্যজাল হলো খাদ্য শক্তির বহুমুখী প্রবাহ, আর খাদ্য শৃঙ্খলটা কি বললাম, সেটা হচ্ছে খাদ্য শক্তির একমুখী প্রবাহ। তাই এই কথা বলা যায় যে খাদ্যজাল এবং খাদ্য শৃঙ্খলের উপর পরস্পর নির্ভরশীল, কিন্তু তা বিপরীত ক্রমে নয়। এইটুকুই তোমরা লিখবে। উদ্ভিদ দেহে ভাজক কলার অবস্থান এবং কাজ উল্লেখ করো। উদ্ভিদ দেহে 3 ধরনের ভাজক কলা দেখতে পাওয়া যায়। দেখো অবস্থান অনুযায়ী, একটা হচ্ছে অগ্রস্থ, নিবেশিত এবং পার্শ্বস্থ। অগ্রস্থ কোথায় থাকে? মূল এবং কাণ্ড শাখার শীর্ষে কাকের মুখে থাকে। কি কাজ করে? মাইটোসিস প্রক্রিয়ায়। তোমরা দশম শ্রেণীতে এই সম্পর্কে ভালো করে পড়বে। এখন শুধু মনে রাখো যে মাইটোসিস বা সমবিভাজন প্রক্রিয়ায় মাধ্যমে উদ্ভিদ অঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। তাই এইটা হচ্ছে শুধু বলবে কি উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটাচ্ছে, যেহেতু মূল কাণ্ডের অগ্রভাগে রয়েছে। নিবেশিত ভাজক কলা কোথায় না রয়েছে? দেখো ঘাস, আখ, বাঁশ প্রভৃতির পর্বমধ্য মানে কি দুটো যে গাঁট বা পর্ব বলা হচ্ছে, তার মাঝের অংশ পাইনাসের পত্রমূলে প্রভৃতি উদ্ভিদে দেখতে পাওয়া যায়। কি কাজ করে? এটা উদ্ভিদ অঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। আর পার্শ্বস্থ ভাজক কলা এটা দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল কাণ্ডের পরিধিতে লম্বালম্বিভাবে অবস্থান করে। এও কিনা উদ্ভিদের প্রস্থ অর্থাৎ চওড়াটা বৃদ্ধি করতে সাহায্য করে। ডেঙ্গু রোগের জীবাণুর নাম এবং এই রোগের উপসর্গ লেখো। দেখো এই ডেঙ্গু রোগের জীবাণুর নাম হচ্ছে ফ্ল্যাভিভাইরাস। বাহক কিন্তু এডিস ইজিপ্টি, এটা কিন্তু লেখার দরকার নেই। তো শুধু যদি জীবাণুর নাম বলেছে, এটি কি হলো কি ফ্ল্যাভিভাইরাস। আর এই রোগের উপসর্গ হলো, দেখো দেহের প্রত্যেকটি গাঁটে অর্থাৎ অস্থিসন্ধিতে প্রবল ব্যথা অনুভূত হওয়া 1 নম্বরে। 2 নম্বরে মাথায় তীব্র যন্ত্রণা সহ প্রবল জ্বর, দেহপেশিতে ব্যথা, লসিকা গ্রন্থিতে ব্যথা দেখতে পাওয়া যায়। এই রকম অংশগুলো তোমরা কিন্তু লিখবে। বিভাগ ঘয়ের প্রথম প্রশ্ন, চিত্রসহ মানব হৃৎপিণ্ডের রক্ত সংবহন পদ্ধতি বর্ণনা দাও। দেখো চিত্রসহ মানব হৃৎপিণ্ডের রক্ত সংবহন পদ্ধতি কিন্তু দেখানো হয়েছে এখানে তোমাদের। দেখো প্রথমে তোমরা এই ছবিটা সম্পূর্ণ সুন্দর করে আঁকবে। বিভিন্ন অংশগুলো, কয়েকটি অংশ তোমরা এখানে পয়েন্টিং করে দেখাবে। অবশ্যই কিন্তু রক্ত সংবহনের যে গতিপথ দেখানো হয়েছে, রেখাচিত্র দেখানো হয়েছে, কোনটা দিয়ে যাচ্ছে, কোনটা দিয়ে ঢুকছে, আবার কোনটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, এইসব জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখাবে তীরচিহ্নের সাহায্যে। তারপর তোমাকে রক্ত সংবহনের যে বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে, যেমন অলিন্দের ডায়াস্টোল হওয়া, কিংবা অলিন্দদয়ের সিস্টোল হলো মানে সংকোচন, আগেতে প্রসারণ, আবার একই রকমভাবে নীলয়দয় ডায়াস্টোল, নীলয়ের সংকোচন, এই সমস্ত পদ্ধতিগুলোকে কিন্তু পরপর করে ব্যাখ্যা আকারে লিখতে হবে। যেহেতু পুরো 5 নাম্বার রয়েছে, সেই জন্য ছবি আর পুরো বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে ব্যাখ্যা করে দিতে হবে। পরের প্রশ্ন, নেফ্রনের মূত্র উৎপাদন পদ্ধতিটি লেখো। দেখো নেফ্রনি দ্বারা মূত্র উৎপাদন পদ্ধতি, এই যে পদ্ধতি রয়েছে, প্রথমে পরিস্রাবণ, তারপর বৃক্ক নালিকার মধ্যে যে সমস্তগুলো হচ্ছে পুনঃশোষণ, নালিকার ক্ষরণ কিংবা নতুন পদার্থের উৎপাদন, এবং সবশেষে যে মূত্র উৎপাদন, এই কথাগুলো তোমরা পরপর সমস্ত জায়গাগুলো কিন্তু ব্যাখ্যা করতে হবে। আগের ব্যাখ্যাটা দিতে পারো, কিংবা এই যে ছায়া সহায়িকা থেকে যে তোমাদের আমি দেখাচ্ছি উত্তরটা, এই উত্তরটাও তোমরা করতে চাইলে করতে পারো। যে উত্তরটি করো না কেন, সেই উত্তরটি করার পর অবশ্যই কিন্তু তোমরা এই ডান পাশে যে রেখাচিত্র রয়েছে, রেখাচিত্রটা কিন্তু অবশ্যই দেবে। যেমন দেখো মূত্র উৎপাদনে নেফ্রনে উৎপন্ন মূত্র তার সংগ্রাহী নালিকা থেকে বেলনির নালী, সেখান থেকে মাইনর ক্যালিক্স, তারপর মেজর ক্যালিক্স হয়ে গোবিনী মূত্রথলি হয়ে মূত্রনালী দিয়ে দেহের বাইরে নির্গমন হচ্ছে। এই রেখাচিত্রটা কিন্তু অবশ্যই তোমরা তুলে ধরবে। কৃষি এবং চিকিৎসা বিজ্ঞানে আধুনিক জীববিদ্যার প্রয়োগ উল্লেখ করো। দেখো কৃষিকার্যে এবং চিকিৎসা বিজ্ঞানে অর্থাৎ ওষুধ তৈরিতে আধুনিক জীববিদ্যার প্রয়োগ তুলে ধরা হয়েছে। তো এইভাবে তোমরা উত্তরটা কিন্তু এখান থেকে মুখস্থ করবে। এগুলো যেহেতু প্রথম সেমিস্টারের প্রশ্নের উত্তর রয়েছে, আমি জানি যে তোমাদের এগুলো খুব ভালো করে মুখস্থ রয়েছে, তাই এগুলো সম্পর্কে আর ব্যাখ্যা দিচ্ছি না, তোমরা এখান থেকে উত্তরগুলো মুখস্থ করে নাও। তাছাড়া বিভিন্ন সেমিস্টারে আগের ফার্স্ট সেমিস্টার কিংবা সেকেন্ড সেমিস্টারে অনেকবার এই প্রশ্নের উত্তরগুলো অনেকবার আলোচনা করা হয়েছে, সেই জন্য ব্যাখ্যা করে বেকার ভিডিওটাকে আমি আর দীর্ঘায়িত করছি না। সেই জন্য শুধুমাত্র উত্তরটি দেখিয়ে দিলাম কোন জায়গাগুলো লিখতে হবে, তোমরা এভাবে উত্তরটা কিন্তু করবে। 5 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতিতে ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত এবং সেই রাজ্যের দুটো বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো 5 রাজ্য শ্রেণীবিন্যাসের ব্যাকটেরিয়া হলো মোনেরা রাজ্যের অন্তর্গত। তো এই রাজ্যের এই মোনেরা রাজ্যের দুটো বৈশিষ্ট্য লিখতে পারি আমরা, যে প্রথমে কোষ এবং কোষীয় সংগঠনের প্রকৃতি, এরা কীরকম প্রোক্যারিওটিক এবং এককোষী। অপরপক্ষে বিপাকীয় পদ্ধতি কোনটা, এরা স্বভোজী বা পরভোজী হতে পারে। বাস্তুতন্ত্রে এরা উৎপাদক বা বিয়োজক রূপে কাজ করতে পারে। এইভাবে তোমরা যে কোনো দুটো পয়েন্টকে এই সমস্ত পয়েন্ট দিয়ে উত্তরটা কিন্তু লিখবে।
বৈশিষ্ট্যগুলো চাইলে তোমরা এখান থেকেও কিন্তু লিখতে পারো। কেলভিন চক্রের বিক্রিয়াপথ শব্দ ছকের সাহায্যে ব্যাখ্যা করো। শব্দ ছকের সাহায্যে লেখো, কোনো বর্ণনা প্রয়োজন নেই। দেখো, এইটা হচ্ছে কেলভিন চক্র। এই কেলভিন চক্রে তোমাদেরকে লিখতে হবে কোথা দিয়ে কার্বন ডাইঅক্সাইড প্রথমে, এই যেরকম দেখো 12 অণু পিজিএ থেকে 12 অণু পিজিএএলডি উৎপন্ন হলো, সেখান থেকে উৎপন্ন হলো 10 অণু পিজিএলডি, 2 অণু পিজিএলডি উৎপন্ন হয়ে গেল। এই 10 থেকে অন্তর্বর্তী যৌগ 6 অণু আরইউএমপি থেকে 6 অণু আরইউবিপি উৎপন্ন হলো, এবং আবার এই যে 2 অণু পিজিএলডি থেকে উৎপন্ন হলো গ্লুকোজ উৎপন্ন হয়েছে। তো একই সঙ্গে সঙ্গে তোমাদেরকে কোথায় দেখাতে হবে কোথায় এটিপি থেকে এডিপি উৎপন্ন হয়েছে, আবার কোথায় এটিপি থেকে এডিপি উৎপন্ন হয়েছে, কোথায় এনএডিপিএস থেকে এনএডিপি উৎপন্ন হয়েছে। তো এই জায়গাগুলো ভালো করে মুখস্থ করবে। যখন তোমরা ছকটা তৈরি করবে প্রথমে এই জায়গাগুলো লিখে নাও, এই জায়গাগুলো প্রথমে লিখে নেবে ছকের মধ্যে। তারপরে কোথায় এটিপি এডিপি ঢুকেছে কিংবা এনএডিপিএস ঢুকেছে সেগুলো বাড়িতে বারবার লিখে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা এটা সমাধান তৈরি করতে পারবে। চিত্রসহ কোষ পর্দার গঠন ব্যাখ্যা করো। দেখো, এটি একটি চিত্রসহ কোষ পর্দার গঠন তোমাদের সামনে তুলে ধরেছি, যা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। তোমরা কিন্তু এভাবে ছবিটি প্রথমে আঁকবে এবং তারপর যে অংশগুলো সম্পর্কে রয়েছে এগুলো আগে আলোচনা করা হয়েছে, তোমরা জানো এগুলো। তো এই ব্যাপারগুলো তোমরা লিখবে। তোমরা চাইলে এই ছবিটিও কিন্তু আঁকতে পারো। পরের অংশে বলা হচ্ছে ডেসমোজোম কি। দেখো, ডেসমোজোম পাশাপাশি অবস্থিত দুটো প্রাণীকোষের কোষপর্দার সংযোগস্থলে ভিতরের দিকে যে পাতলা গোলাকার চাকতির মতো গঠন দেখতে পাওয়া যায় তাকে বলা হয় ডেসমোজোম। এই পাশাপাশি অবস্থিত দুটো কোষের মধ্যে সুদৃঢ় বন্ধন তৈরি করে কিংবা ডেসমোজোম থেকে নির্গত টেনোফিলামেন্টগুলো সাইটোপ্লাজমের কাঠামো তৈরি করতে সাহায্য করে। সেন্ট্রিওলের গঠন এবং কাজ লেখো। দেখো, প্রথমে তোমরা এই সেন্ট্রিওলের যে কার্ভড মডেলের ছবিটা রয়েছে তোমরা ছবিটা একটু সাইডে এঁকে নাও। তার সঙ্গে সঙ্গে এই যে গঠনের যে অংশগুলো রয়েছে অনুনালিকা, লিঙ্কার কিংবা ইন্ট্রাসেন্ট্রিওলার যে গঠন এবং এর পেরিসেন্ট্রিওলার যে গঠনের অংশগুলো রয়েছে এই গঠনগুলো সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো, এবং তারপরে যে অংশটা বলা হয়েছে সেন্ট্রিওলের কাজ, সেই কাজ অংশটা তোমরা লিখে নাও, এভাবে মুখস্থ করবে। রসের উৎস কাকে বলে এবং রসের উৎসের জন্য দায়ী বলগুলো সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। দেখো, রসের উৎস কাকে বলে এবং রসের উৎসের জন্য দায়ী যে বলগুলো সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, জাইলেম বাহিকা কিংবা মূলজ চাপ, সমসংযোগ বল। এই অংশটা লেখার দরকার নেই, লিখলে চাইলে লিখতে পারো যেহেতু ক্যাপিলারি বলের কথা বলা হয়েছে। তাছাড়া এই যে বলগুলোর কথা বলা হয়েছে কিংবা টানের কথা বলা হয়েছে এই টানগুলো সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করবে। ফ্রেম লোডিং কাকে বলে। দেখো, পাতার মেসোফিল কলায় সালোক সংশ্লেষের প্রক্রিয়ার জন্য যে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় বা সংশ্লেষিত হয়, যা মেসোফিল কলাকোষের ফ্রেমের শিপ নলে শর্করা স্থানান্তরণকে বলা হচ্ছে ফ্রেম লোডিং। মানে যে খাদ্যটা উৎপন্ন হলো সেই খাদ্যটা মেসোফিল কলাকোষ থেকে ফ্রেমের শিপ নলে এই শর্করা স্থানান্তরণকে বলা হচ্ছে ফ্রেম লোডিং, বা একে কম দূরত্বের পরিবহন আবার বলা হয়। এবীয় পদ্ধতি দ্বারা রক্তের শ্রেণীবিভাগ করো। দেখো, এবীয় পদ্ধতি দ্বারা রক্তের শ্রেণীবিভাগ করা হয়েছে এবি ও এই যে 4 প্রকারের রক্তের শ্রেণী দেখতে পাচ্ছি, কার অ্যান্টিজেন কোনটা, কার অ্যান্টিবডি কোনটা, কে কাকে রক্ত দিতে পারবে, কার কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে, এভাবে সম্পূর্ণ ছকটা তোমরা কিন্তু তুলে ধরবে। পরের অংশে বলা হচ্ছে রক্ততঞ্চনের বিক্রিয়া ধাপগুলো সংক্ষেপে লেখো। এই অংশটা হচ্ছে রক্ততঞ্চন পদ্ধতি। তোমাদের কিন্তু বলা হয়েছে রক্ততঞ্চনের ধাপ, অর্থাৎ রক্ততঞ্চনের যে 3টি পর্যায় দেখানো হচ্ছে এই 3টি পর্যায়ের কোন পর্যায়ে কী কী ঘটনাগুলো ঘটে চলছে সেই কথাগুলো তোমাদেরকে তুলে ধরতে হবে বিক্রিয়া সহ। বাস্তুতন্ত্র কাকে বলে। দেখো, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কাকে বলা হয়, কোনো নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে বসবাসকারী জীবের সঙ্গে ওই বাসস্থানের জড় উপাদানগুলো যে আন্তঃক্রিয়ার ফলে সুনির্দিষ্ট বসবাস রীতি এবং পারস্পরিক নির্ভরশীল এবং গতিশীল সংগঠন গড়ে ওঠে তাকে বলা হচ্ছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ কিভাবে হয়। আমরা জানি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী হয়ে থাকে। তো কেন একমুখী হয়, তোমরা জানো যে উৎপাদিত শক্তিটা সেটা প্রথমে উৎপাদকের দেহে আবদ্ধ থাকে, সেখান থেকে প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক হয়ে সর্বোচ্চ খাদকের মধ্যে যেয়ে পৌঁছে যায়। এই জন্য শক্তি প্রবাহ সর্বদা কী হচ্ছে, একমুখী হচ্ছে, কোনো বিপরীতমুখী প্রবাহিত হয় না। তো এখান থেকে উত্তরটি তোমরা কিন্তু করে নেবে। পরের অংশে বলা হচ্ছে বায়োম কি। দেখো, বায়োম কোনো একটি প্রাকৃতিক অঞ্চলে জলবায়ুর শর্ত অনুযায়ী যে সমস্ত নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ প্রাণীগোষ্ঠী গঠিত হয়। জলবায়ুর শর্ত মানে আর্দ্রতা, তাপমাত্রা কিংবা বৃষ্টিপাত প্রভৃতি কন্ডিশন অনুযায়ী
যে নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ বা প্রাণীগোষ্ঠী গঠিত হয় তাকে বলা হচ্ছে বায়োম। যেমন মরুভূমির বায়োম একটি রয়েছে, যেটা প্রচুর গরম উষ্ণ জায়গা। আবার তুন্দ্রা অর্থাৎ খুব ঠান্ডা জায়গার যে জনগোষ্ঠী দেখতে পাওয়া যাচ্ছে, উদ্ভিদ গোষ্ঠী, জীব প্রজাতি দেখতে পাওয়া যাচ্ছে, তাকে বলা হচ্ছে কি বায়োম। তাপমাত্রার সঙ্গে প্রাণীর অভিযোজনগত দুটি উদাহরণ দাও। দেখো, তাপমাত্রার সঙ্গে প্রাণীর অভিযোজনগত দুটি উদাহরণ, একটি হচ্ছে শীতঘুম বা হাইবারনেশন, অপরটা হচ্ছে ব্লাবার সৃষ্টি হওয়া। কিংবা যদি শীতঘুম লিখতেছ তো আমরা তো এখানে লিখে দেবে যে গ্রীষ্মঘুম বা এস্টিভেশন। শীতঘুমও লিখবে আর গ্রীষ্মঘুম বা এস্টিভেশন কাকে বলে, এই দুটো কিন্তু উদাহরণ সহযোগে লিখে দেবে। হেলিওফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। উত্তরটি লেখার জন্য প্রথমে সংজ্ঞাটা দেবে। যে সমস্ত উদ্ভিদ উজ্জ্বল আলোতে জন্মায় তাকে বলা হচ্ছে হেলিওফাইট বা সানপ্ল্যান্ট, যেমন সূর্যমুখী, নারকেল। তারপর তাদের সম্পর্কে যে বৈশিষ্ট্য দেওয়া রয়েছে সেই বৈশিষ্ট্যটা তুলে ধরবে। অর্থাৎ মূল হচ্ছে মূলতন্ত্র উন্নত সুগঠিত, কাণ্ডটি দীর্ঘ অশাখ হয়ে থাকে, পর্বমধ্য সংক্ষিপ্ত, পুরু যান্ত্রিক কলা সংবহন কলা সুগঠিত থাকে, কোষরসে অভিস্রবণ চাপ অধিক হওয়ার জন্য দীর্ঘ কাণ্ডের উচ্চ অংশে পরিবহন সহজ হয়ে থাকে, পাতাগুলো পুরু কিউটিকলযুক্ত, দীর্ঘ শক্ত চামড়ার মতো, অপরিণত পাতা হালকা সবুজ বর্ণের, পরিণত পাতা কখনো কখনো বাদামি বর্ণের হয়, পাতার অন্তর্গঠনে প্যালিসেড প্যারেনকাইমা সমৃদ্ধ, পত্রন্ধ্র গভীরে অবস্থান করে। এই যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে এই পয়েন্টগুলো তোমরা কিন্তু উল্লেখ করবে এভাবে। 2 নম্বর থাকার জন্য যে কোনো দুটো পয়েন্টকে লিখলে কিন্তু হবে। পরের প্রশ্ন, নেকটন কাকে বলে? দেখো, নেকটন কাকে বলে? যে সকল প্রাণী জলে সাঁতার কাটে তাকে বলা হয় নেকটন। উদাহরণ হলো পুকুরে একটি নেকটন হলো কি মাছ। মানব দেহে রসভিত্তিক অনাক্রমতা কিভাবে সৃষ্টি হয়? জানি যে রস নির্ভর অনাক্রমতায় বি লিম্ফোসাইট কোষ সাহায্য করে। তো এই বি লিম্ফোসাইট কোথায় উৎপন্ন হচ্ছে? দেখো, বি কোষটা উৎপন্ন হচ্ছে কোথায়? নাম অস্থিমজ্জা স্টেম কোষ থেকে উৎপন্ন হচ্ছে এবং সেখানেই পূর্ণতা লাভ করছে। পূর্ণতা লাভ করার পর সাময়িকভাবে লিম্ফর অঙ্গে সঞ্চিত থাকে। তারপর কি করে না টিএইচ কোষ আবার বি কোষকে সক্রিয় করে। তারপর বি কোষ প্লাজমা কোষ মেমোরি কোষ উৎপন্ন করে। প্লাজমা কোষ কি করে না অ্যান্টিবডি উৎপন্ন করে অ্যান্টিজেনের সঙ্গে বিক্রিয়া করে। আর মেমোরি বি কোষ কি করে? ভবিষ্যতের জন্য ওই অ্যান্টিজেনের গঠনটাকে মনে রাখে এবং ভবিষ্যতে ওই নির্দিষ্ট অ্যান্টিজেন আবার সংক্রমণ ঘটলে ওই কোষ অ্যান্টিবডি সংশ্লেষটা শুরু করে এবং খুব দ্রুত নির্দিষ্টভাবে অ্যান্টিজেনটাকে বিনষ্ট করে। এই কথাগুলো বলার পর অবশ্যই তোমরা কিন্তু এই শব্দচিত্র বা রেখাচিত্রটা উল্লেখ করবে। এই যে শব্দচিত্র রয়েছে এই পাঁচটা রস নির্ভরতার জন্য এটা তুলে ধরবে। একটি আদর্শ অ্যান্টিবডি চিত্র অঙ্কন করো। এটি একটি আদর্শ অ্যান্টিবডি বা আইজিজি ছবি। তো এই ছবির সম্পূর্ণ অঙ্কন করার পর কোন অঞ্চলটা ভারী জায়গা, কোন জায়গাটা ভারী শৃঙ্খল, কোনটা হালকা শৃঙ্খল, তারপর কোনটা ফ্যাপ, কোনটা এফসি, কোনটা হিঞ্জ অঞ্চল, প্যারাটোভ, হ্যাঁ, এই জায়গাগুলো তোমরা ভালো করে ছবিতে পয়েন্টিং করে নেবে। ছবিটি বারবার তোমরা প্র্যাকটিস করো, কারণ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ছবি হতে চলেছে এই অ্যান্টিবডির গঠন। প্রশ্নবিচিত্র সমাধানের একেবারে শেষ প্রশ্ন আজকে দেখে নেব আমরা। ম্যালেরিয়া রোগের জন্য দায়ী জীবাণুর নাম, এই রোগের লক্ষণ এবং প্রতিকার লেখো। ম্যালেরিয়া রোগের জন্য দায়ী পরজীবীটি হল কি প্লাজমোডিয়াম। এটি একটি আদ্য প্রাণী। এই আদ্য প্রাণীটির অনেকগুলো প্রজাতি রয়েছে যা কিনা মানবদেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। সেগুলো হলো কোনটা না দেখো, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, আবার প্লাজমোডিয়াম ওভেলি। তো এই সমস্ত পরজীবীগুলোর মধ্যে যে কোনো দুটো বা তিনটি নাম তোমরা উল্লেখ করবে। এটা হচ্ছে প্যাথোজেন বা জীবাণু। এবারে রোগীর লক্ষণ বা উপসর্গ কী বলা হয়েছে? দেখো, আমরা এই যে ম্যালেরিয়া রোগের লক্ষণগুলোকে তিনটি দশা দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে কাঁপুন দিয়ে জ্বর আসা, প্রচুর পরিমাণ তাপমাত্রা বেড়ে যাওয়া, তার সঙ্গে সঙ্গে ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাওয়া। এই তিনটি ঘটনাকে একসঙ্গে আমরা জানি যে রোগ লক্ষণকে বলা হয় ফেব্রাইল পারক্সিজম। তো এই কথাগুলো তোমরা তিনটে উদাহরণ দেবে। কাঁপুন দিয়ে জ্বর আসা, তাপমাত্রা বেড়ে যাওয়া, প্রচণ্ড ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাওয়া, যাকে বলা হচ্ছে কি ফেব্রাইল পারক্সিজম। আর এই ম্যালেরিয়া রোগের প্রতিকার বলা হয়েছে। কীভাবে প্রতিকার করা সম্ভব, প্রতিরোধ করা সম্ভব? দেখো, এই রোগ প্রতিরোধের উপায়গুলো হলো কোথাও জল জমতে দেওয়া চলবে না, কারণ পরিষ্কার জলই হচ্ছে মশারা কী করে না ডিম পাড়ে। মশারি ব্যবহার করতে হবে এবং রোগীর সঠিক চিকিৎসা করতে হবে। এই ছিল আজকে প্রশ্নবিচিত্রের 10 নম্বর মডেল স্কুলের সমাধান পর্ব। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। যদি টপিকটি আজকে ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে অন্যান্য ভিডিওগুলির মতো এটাতেও আমাকে অনুপ্রাণিত করো। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পাও। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো দেখো। দেখা হচ্ছে 11 নম্বর মডেল স্কুলে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো করে রিভাইজ করে নাও, ভালো করে দেখে নাও। আর আমি আবারও বলছি, যদি কোথাও বুঝতে অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে নির্দ্বিধায় কিন্তু কমেন্ট করো। ধন্যবাদ।